আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে এমন একটা টপিক যেটা আমরা যারা পড়ালেখা করি, হ্যাঁ, একদম ক্লাস 6 থেকে শুরু করে বলতে গেলে যতদিন পড়ালেখা চলবে আমার ততদিন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাকে বলা যায় সেটা হচ্ছে টেন্স। আজকে আমরা সেই টেন্স সম্পর্কে জানবো। আমরা অনেকে অনেকভাবে টেন্স শিখি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা তারপরেও আমাদের কনফিউশন থেকে যায়। ইনশাআল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করবো আপনাদেরকে একদম এই একটা ক্লাসের মাধ্যমে টেন্সের সকল প্রকার কনফিউশন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তবে আপনাকে শেষ পর্যন্ত ক্লাসটা ধৈর্য ধরে করতে হবে। তো টেন্স মানে কি প্রথমে আমাদের জানতে হবে। টেন্স মানে হচ্ছে কাল। এই টেন্সটা যেমনি ভাবে আমার ইংলিশ গ্রামারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আর বাংলার ক্ষেত্রেও, বাংলা গ্রামারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আরবি গ্রামারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর আমি যদি বাংলায় প্রথমত বলি, টেন্স মানে হচ্ছে কাল। কাল মানে কি? সময়। আর সময় বলতে কয় প্রকারের? সাধারণত সময় কয় প্রকার হয়? ৩ প্রকার। একটা হচ্ছে কি, যেটা আমাদের অতীত হয়ে গেছে, অতীতকাল। একটা হচ্ছে যেটা এখন রানিং বর্তমানে চলতেছে, সেটা হচ্ছে বর্তমানকাল। যেটা সামনে আসবে এটা হচ্ছে ভবিষ্যৎকাল। আর সেটা যদি আরবিতে আমরা চিন্তা করি, আরবিতে বলা হয় জামান। জামান। জামান মানে কি? জামান মানে হচ্ছে কাল, এক কথায় টেন্স। তো জামান আবার কয় প্রকার? আরবিতেও একই রকম ৩ প্রকার। মাদি, হাল, মুস্তাকবেল। মাদি মানে হচ্ছে অতীতকাল, হাল মানে হচ্ছে বর্তমানকাল, আর মুস্তাকবেল মানে হচ্ছে কি ভবিষ্যৎকাল। ঠিক তেমনি ইংরেজিতেও এই টেন্স বা জামানকে বা কালকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। ৩ প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে যেটা এখন বর্তমানে চলমান। আবার প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। তাইলে ২ নাম্বার হচ্ছে ফার্স্ট। ফার্স্ট মানে হচ্ছে যেটা ফার্স্ট হয়ে গেছে, যেটা আমার আগে চলে গেছে, অতীতকাল। তাহলে ফার্স্ট মানে কি বললাম? অতীতকাল, অতীত। আর ফিউচার যেটা আমার সামনে আসবে, সেটা হচ্ছে কি ফিউচার, তার মানে হচ্ছে ভবিষ্যৎ। ফিউচার মানে হচ্ছে কি ভবিষ্যৎকাল। তাহলে এখন আমরা জানবো, তাহলে আমরা প্রথমে জেনে নিলাম কি টেন্স হচ্ছে প্রধানত ৩ প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স। অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। তাহলে এখন ইংলিশ গ্রামারের মধ্যে এই প্রত্যেকটা টেন্সকে আবার, প্রত্যেকটা প্রকারকে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে। এই যে আমরা যদি প্রথমে বিবেচনা করা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তো আমাদের এই প্রেজেন্ট টেন্সকে প্রধানত ভাগ করা হয়েছে ৪ ভাগে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফার্স্ট টেন্সকে ভাগ করা হয়েছে ৪ ভাগে। সেটা হচ্ছে কিরকম? ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফিউচার টেন্সকে ভাগ করা হয়েছে ৪ ভাগে: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমাদের সর্বপ্রথম টেন্স বোঝার আগে ১ নম্বরে জানতে হবে যে কি টেন্স সকল সব সকল প্রকার টেন্স জানার আগে আমার প্রথমে জানতে হবে যে প্রকারগুলো। এখন যদি আমি প্রকারগুলাই না জানি, তাহলে আমি প্রত্যেকটা প্রকার কিভাবে বাইর করতে পারবো? তো আমরা কিরকম হয়, আমরা হচ্ছে টেন্স গুলো শিখি স্ট্রাকচার অনুসারে। ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এইরকম, মানে স্ট্রাকচার অনুসারে সারা জীবন শিখে আসলাম। কিন্তু দুঃখের বিষয়, এই টেন্স আমরা যেভাবে শিখলাম ওইভাবে শিখে আমরা প্রপারলি পরীক্ষার মধ্যে কি করতে পারি না, ধরতে পারি না। কিন্তু আমাদের পরীক্ষা কিরকম আসে? পরীক্ষা আসবে যে একটা প্যাসেজ দেওয়া থাকে। আমাদের গ্রামারের যেকোনো টপিক যখন আমি করতে যাব, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আমাকে টেন্স, ওই বাক্যটা, ওই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়ছে সেটা আমাকে বাইর করা লাগে। কিন্তু আমরা যে সচরাচর শিখছি স্ট্রাকচার অনুসারে ওইভাবে শিখে আমরা কি করতে পারি না, ওইখানে গিয়ে ভুল করে ফেলি আবার। কিন্তু আমি যদি উদাহরণের সাহায্যে যদি আগে যদি উদাহরণের মাধ্যমে যদি শিখে নিই, তাহলে ইনশাল্লাহ আমার পরবর্তীতে কোনো সমস্যা থাকবে না। যেখান থেকে আসুক, যেখান থেকে সেন্টেন্স আসুক না কেন, ইনশাআল্লাহ আমি কি করতে পারবো, কোন টেন্সে পড়ছে সাথে সাথে ধরতে পারবো, সাথে সাথে বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে এর আগে আমাকে জানতে হবে কি টেন্সের প্রকারগুলো ভালোভাবে জানতে হবে, কোন টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে প্রধানত হচ্ছে টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ৩ ভাগে। কি বললাম? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি এখানে লেখার যেহেতু আমার বোঝার সুবিধার্থে শর্ট আকারে লিখলাম আর কি, যেহেতু শর্টকাটের মধ্যে লিখে ফেলছি। তো এখানে প্রেজেন্ট টেন্সকে হচ্ছে আবার ৪ ভাগে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে প্রত্যেকটা প্রকারকে আলাদা আলাদা ৪টা ভাগে ভাগ করা হয়েছে। তো এখন আমরা এই উদাহরণগুলোর সাহায্যে প্রত্যেকটা টেন্স কিভাবে আমরা বুঝবো সেটা আলোচনা করব। মেইন আলোচনা হচ্ছে আমাদের এটা। এই উদাহরণগুলোর মাধ্যমে, এই এক্সাম্পল গুলোর মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রকারের টেন্স একদম স্পষ্টভাবে বুঝে যাব। এটা বোঝার পরে যদি আমি ভালো করে বুঝতে পারি, তাহলে আমার আর টেন্স নিয়ে কোনো প্রকারের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা চিন্তা করি, তাহলে এখন আমি আগে ১ নম্বরে শিখে নিতে হবে যে কি আমাদের প্রত্যেকটা প্রকার মুখস্থ করে নিতে হবে। এটা অবশ্যই জানা থাকতে হবে। প্রকারগুলো তো অবশ্যই জানা থাকতে হবে, নাহলে আমি বুঝবো কেমনে? এজন্য এই জিনিসগুলো আপনার অবশ্যই মুখস্থ থাকা লাগবে। আর
আই এর পরের দায়িত্ব হচ্ছে কি আমার যেখান থেকে আসুক ইনশাল্লাহ আমি কোন প্রকারের মধ্যে পড়ছে সেটা আমি বলে দিতে পারবো। তাহলে যদি আমি লক্ষ্য করি প্রথম উদাহরণটা, আই ডু ইট, তাহলে আমার এখানে প্রথম উদাহরণ কি আই ডু ইট, প্রথম এক্সাম্পল। তো এখন যে কোনো একটা সাধারণ বাক্যের মধ্যে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। যে কোনো সাধারণ বাক্য দুইটা থাকে। তো এখানে যদি আমি চিন্তা করি আই ডু ইট, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে কি ভার্ব, ইট হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমি এখন যখন চিন্তা করব এটা কোন টেন্সের মধ্যে পড়ছে, এটার জন্য আমাকে জানতে হবে যে কি প্রথমত যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তো এটা বোঝার জন্য আপনাকে এই একটু ভার্বের তিনটা ফর্ম, এই তিনটা ফর্ম সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। হ্যাঁ, তো আপনাকে প্রথমত জানতে হবে যে প্রত্যেকটা টেন্সের প্রকার এবং আমার ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, বি ওয়ান, এক কথায় বি ওয়ান, বি টু এবং বি থ্রি, এই তিনটা ভার্বের ফর্ম সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে। যদি আমার এই প্রকারগুলো মুখস্থ থাকে এবং ভার্বের জ্ঞান যদি আমার ওই তিনটা ভার্বের ফর্ম যদি সম্পর্কে যদি আমার একটু ধারণা থাকে, তাহলে ইনশাআল্লাহ আমি যে কোনো প্রকারের টেন্স শনাক্ত করতে পারবো, আইডেন্টিফিকেশন করতে পারবো। তাহলে এখন আসি আমরা প্রথমবার যদি লক্ষ্য করি এখানে কি আছে, আই ডু ইট। আই ডু ইট এর মধ্যে, তাহলে এটা আমরা যদি প্রথমে লক্ষ্য করি আই ডু ইট, এখানে হচ্ছে আই সাবজেক্ট, ডু ভার্ব, ইট হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে কি ডু, ডু এটা ভার্বের কোন ফর্ম সেটা আমাকে বুঝতে হবে। এই ডুটা হচ্ছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের বি ওয়ান থাকে, বেস ফর্ম থাকে সাবজেক্টের পরে আর কোনো কিছু থাকবে না, জাস্ট সাবজেক্টের পরে কি থাকে ভার্বের বেস ফর্ম অর্থাৎ বি ওয়ান থাকে, ভার্বের এক নম্বর ফর্ম যদি থাকে, তাহলে ধরে নিতে হবে যে আমার সেটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো কথা ছাড়া যদি সাবজেক্টের পরে দেখেন আপনি ভার্ব চলে আসছে এবং ভার্বটা যদি কি হয় আমার ভার্বের ভি ওয়ান হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে আমি কি ধরে নেব সেটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে শেষ একটা। তাহলে এখন আসি আমরা দুই নম্বর উদাহরণ আমাদের কি দেওয়া আছে, আই এম ডুইং ইট। আমি ধরে নিলাম আপনি ইংলিশের কোনো অর্থই বুঝেন না, আপনার কোনো অর্থ বোঝা লাগবে না, জাস্ট ফলো করেন, বুঝবেন কি কোনটার আলামতটা কিরকম সেটা অনুযায়ী যদি আপনি ধরে নিতে পারেন ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না। ধরে নিলাম আপনি কোনো অর্থই জানেন না, হ্যাঁ, অর্থ আমার জানা লাগবে না, জাস্ট আপনি রুলটা বুঝলে হবে। তাহলে এখন দেখেন দ্বিতীয় এক্সাম্পলের মধ্যে যদি আমরা লক্ষ্য করি আই এম ডুইং ইট, এখানে আই এম ডুইং ইট লেখা আছে, তাহলে আপনাকে এখন আমার লাগবে যে কি এটা কোন টেন্সের মধ্যে পড়লো, এটা সেটা হচ্ছে আমাদের মেন আলোচ্য বিষয়। তাহলে এখন দেখেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আইএনজি থাকে, আইএনজি যদি দেখেন সেটা কন্টিনিউয়াস, সেটা যে কোন প্রকারের কন্টিনিউয়াস সেটা এখন আমি দেখবো না, আমার আইএনজি দেখলে বুঝে নিতে হবে যে কি সেটা কন্টিনিউয়াস, কোন প্রকারের কন্টিনিউয়াস সেটা আমাদের পরে আসবে। হ্যাঁ, তাহলে এখন আসেন আইএনজি থাকলে যেখানে থাকুক না কোনো আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, আপনি ধরে নেবেন যে কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে সেটা কি কন্টিনিউয়াস। তাহলে এখন ধরে নিলাম আইএনজি আছে এই জন্য এটা কন্টিনিউয়াস। এখন কথা হচ্ছে এটা কোন প্রকারের কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস তো আমরা এখন অনেক প্রকারের পড়লাম, একটা পড়লাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা পড়লাম পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা কি ফিউচার কন্টিনিউয়াস। এখন এটা কোন প্রকারের কন্টিনিউয়াস সেটা বোঝার জন্য আমাকে জানা লাগবে দুই নম্বরে, সেটা হচ্ছে কি ভার্বের আগে আমার কোন টু বি ভার্বটা আসলো, এখানে কি আসছে এম, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা কি বুঝলাম আইএনজি মানে কন্টিনিউয়াস, যদি কোনো সেন্টেন্সের মধ্যে আইএনজি থাকলে কন্টিনিউয়াস, কিন্তু এই আইএনজি ভার্বের সাথে আইএনজি যুক্ত, ভার্বের আগে কিরকম ওয়ার্ডটা আসছে সেটা আমাকে দেখতে হবে। যদি আইএনজির আগে আপনি দেখেন যে এম ইজ আর, এই তিনটার যে কোনো একটা, অর্থাৎ এম ইজ আর প্লাস আইএনজি, আইএনজি থাকলে কন্টিনিউয়াস, যদি আইএনজির আগে এম ইজ আর থাকে তাহলে বুঝতে হবে যে কি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এম ইজ আর আসে শুধুমাত্র কার জন্য, কন্টিনিউয়াস এর জন্য, আপনি যেখানে এম ইজ আর দেখবেন সেটা হবে কি প্রেজেন্ট। এমিসার আসে শুধুমাত্র কার জন্য, প্রেজেন্টের জন্য। এমিসার থাকলে কি প্রেজেন্ট আর আইএনজি থাকলে কন্টিনিউয়াস। তাহলে এটা কোন প্রকারে দাঁড়াইলো, আইএনজি আছে এই জন্য কি প্রেজেন্ট, আর সরি এমিসার আছে এই জন্য প্রেজেন্ট আর আইএনজি আছে এই জন্য কি হবে কন্টিনিউয়াস, তার মানে এটা কোন প্রকারের হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আসেন তিন নম্বরে, তিন নম্বর এক্সাম্পল হচ্ছে আমাদের আই হ্যাভ ডান ইট। তাহলে এখন দেখেন এখানে এই প্রকার বোঝার জন্য আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই যে প্রথমে বলে আসছিলাম ভার্বের তিনটা ফর্ম সম্পর্কে আমাকে জানা লাগবে। তাহলে আমি প্রথমে বলছিলাম কি যদি ভার্বের বি ওয়ান থাকে সাবজেক্টের পরপরই, তাহলে বুঝতে হবে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট। এখন আসেন এই তিন নাম্বার এক্সাম্পলের মধ্যে ভার্বের কোন ফর্মটা আছে এখানে, এখানে আছে ভি থ্রি, অর্থাৎ তিন নম্বর ফর্ম। তাহলে এখন দেখেন, তাহলে আমি যদি প্রথম ফর্ম চিন্তা করি এখানে এক নম্বর ফর্ম কি ছিল ডু, দুই নম্বর ফর্ম হচ্ছে ডিড, তিন নম্বরটা হচ্ছে ডান, তাহলে এটা হচ্ছে ভি থ্রি, ফার্স্ট পার্টিসিপল ফর্ম আর কি। তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখেন যে আপনি ভি থ্রি আসছে অর্থাৎ ভার্বের তিন নম্বর ফর্ম আসছে, তাহলে ধরে নেবেন সেটা কি পারফেক্ট, আর কোনো কথা নেই। যদি ভি ভি থ্রি দেখেন কোনো সেন্টেন্সের মধ্যে সেটা হবে কি
পারফেক্ট। এখন সেটা কোন প্রকারের পারফেক্ট হবে সেটা আমি পরে চিন্তা করবো। তাহলে এখন তো পারফেক্ট আমরা অনেক প্রকারের শিখলাম। ১ নাম্বার শিখছিলাম এখানে কি প্রেজেন্ট পারফেক্ট, এরপরে এখানে ছিল কি ফার্স্ট পারফেক্ট, আরেকটা ছিল কি ফিউচার পারফেক্ট। তাহলে তিনটাই তো পারফেক্ট প্রকার আছে। এটা কোন প্রকারের পারফেক্ট সেটা এখন আমরা দেখব। তাহলে এখন দেখেন যেহেতু বি3 আসছে এইজন্য আমি ধরে নিলাম কি সেটা পারফেক্ট ধরে নিলাম। এখন আসেন যদি বি3 এর আগে হ্যাভ আসে, হ্যাভ অথবা হ্যাজ এই দুইটার যে কোনো একটা যদি আসে তাহলে আপনি ধরবেন কি সেটা প্রেজেন্ট। হ্যাভ এবং হ্যাজ আসে শুধুমাত্র প্রেজেন্টের জন্য। তাহলে আমি ধরে নেব কি যদি কি আসে হ্যাভ অথবা হ্যাজ আসে তাহলে সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স। আর কোনো কথা নাই। যদি হ্যাভ এবং হ্যাজ কোনো বাক্যের মধ্যে দেখি সেটা প্রেজেন্ট, সেটা প্রেজেন্ট। তাহলে এটা কোন প্রকারের প্রেজেন্ট? এই যে যেহেতু এখানে বি3 আসছে এই জন্য পারফেক্ট, বি3 এর জন্য পারফেক্ট, হ্যাভ বা হ্যাজ আসলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট। তাহলে কোন প্রকার দাঁড়ালো এখন আমার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন আসি আমরা ৪ নম্বর উদাহরণ। ৪ নম্বরের মধ্যে কি লেখা আছে? আই হ্যাভ বিন ডুইং ইট। তো এই ৪ নাম্বার এটা বোঝানোর জন্য আমার জানা লাগবে হচ্ছে কি এখানে শুধুমাত্র একটাই ৪ নাম্বারের জন্য একটাই আলামত। সেটা হচ্ছে কি যদি আপনি কোন উদাহরণ বা অর্থাৎ কোন এক্সাম্পলের মধ্যে যদি আপনি দেখেন কোন সেন্টেন্সে বিন আছে, এই বিন শব্দটা দেখলেই বুঝে নেবেন কি সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এর আগে আমরা কি বলছিলাম? যদি আইএনজি থাকে কন্টিনিউয়াস। এই যে আমরা একটু আগে বলছিলাম কি আইএনজি থাকলেই কন্টিনিউয়াস। যেহেতু এখানে আইএনজি আছে এটাও কন্টিনিউয়াস। এখন কথা হচ্ছে সেটা কোন প্রকারের কন্টিনিউয়াস সেটা আমরা দেখব। তাহলে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস ধরে নিলাম। এরপর ২ নম্বর শর্ত হচ্ছে কি যদি কোন সেন্টেন্সের মধ্যে বিন থাকে সেটা হচ্ছে কি পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি দাঁড়ালো এখন? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর আগে আমরা বলছিলাম কি হ্যাভ থাকলে কি বলছিলাম? হ্যাভ থাকলে হচ্ছে কি প্রেজেন্ট। তাহলে কি হলো? হ্যাভ আছে এর জন্য প্রেজেন্ট, আইএনজি আছে এর জন্য কন্টিনিউয়াস, আর বিন আছে এর জন্য কি পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলতেছি এটা হচ্ছে কি আইএনজি। আমি ধরে নেব যে আইএনজি থাকলে কন্টিনিউয়াস, আইএনজি আছে এর জন্য কন্টিনিউয়াস। আর এর আগে বলছিলাম কি হ্যাভ থাকলে হ্যাভ কার জন্য আসে? প্রেজেন্টের জন্য আসে। তাহলে এখন ধরে নিলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এর মাঝখানে কি আছে? বিন। যদি বিন থাকে সেটা কি হবে? পারফেক্ট। তাহলে কি হলো? প্রেজেন্ট, প্রেজেন্ট হ্যাভ এর জন্য প্রেজেন্ট, আর বিন এর জন্য পারফেক্ট, আর আইএনজি এর জন্য কি হলো? কন্টিনিউয়াস। তাহলে কোন প্রকারের দাঁড়ালো এটা আমার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন যদি আপনারা যে কোনো সেন্টেন্সের মধ্যে দেখেন যে আইএনজি তাহলে সেটা অবশ্যই কি হবে? কন্টিনিউয়াস। যদি হ্যাভ দেখেন তাহলে কি হবে? প্রেজেন্ট। যদি কি দেখে বিন থাকে তাহলে কি হবে? পারফেক্ট। তাহলে এখন কোন প্রকারের এটা হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এই যে আপনি যদি শুধু এই ৪টা বুঝেন তাহলে বাকি এই যে ৪টা প্রকার বুঝলে ১২ প্রকারের মধ্যে বাকি ৮ প্রকার আমার শিখা হয়ে গেছে অটোমেটিক। কিভাবে সেটা এখন আমরা বলব। তাহলে এখন আসি। আমরা প্রথমে বলছিলাম কি সাবজেক্টের পর পরে যদি বি ওয়ান আসে তাহলে আমার হবে কি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি এখন শুধু একটু ভিন্ন সেটা হচ্ছে কি সাবজেক্ট ঠিকই থাকবে, এরপর উপরে বি ওয়ান না এসে কি আসবে? আমার ভি টু আসবে। যদি ভি টু আসে তাহলে আমার কি হবে? টেন্সের প্রকারটা হবে কি বি টু এর জন্য হবে ফার্স্ট টেন্স। বি টু কার জন্য আসে? শুধুমাত্র কার জন্য? প্রেজেন্ট টেন্সের জন্য। তারপরে সাবজেক্টের পর পরে ভার্ব চলে আসবে, আর ভার্বটা হবে কি ভি টু। যদি সাবজেক্টের পর পরে ভার্ব আসে সেটা যদি বি টু হয় তাহলে সেটা কোন প্রকারের টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আবার একইভাবে যদি আমি চিন্তা করি প্রথমটার মধ্যে দ্বিতীয় প্রকারের মধ্যে ২ নম্বর সেন্টেন্স উদাহরণের মধ্যে আমরা কি বলছিলাম? আইএনজি থাকলে কন্টিনিউয়াস। ঠিক তেমনি এখানেও কি আছে? দ্বিতীয় উদাহরণ যদি আমরা লক্ষ্য করি এখানে আইএনজি। তো আমরা বলে আসছিলাম কি আইএনজি থাকলে হচ্ছে কন্টিনিউয়াস। যেহেতু এখানে আইএনজি আছে তার মানে এটা কন্টিনিউয়াস। এখন আমরা চিন্তা করব যে সেটা কোন প্রকারের কন্টিনিউয়াস। এখন আমরা যদি লক্ষ্য করি এখানে তো আইএনজি আছে কন্টিনিউয়াস ধরে নিলাম। তাহলে অনেক প্রকারের কন্টিনিউয়াস আছে। তাহলে কোন প্রকার আমরা কিভাবে বিবেচনা করব? এর আগে দেখব যে কি আসছে। যদি ওয়াস আসে, ওয়াস অথবা ওয়্যার এই দুইটার যেকোনো একটা। আইএনজির আগে যদি ওয়াস অথবা ওয়্যার আছে তাহলে ১০০% ধরে নিতে হবে সেটা কি ফার্স্ট কন্টিনিউয়াস। কারণ ওয়াস এবং ওয়্যার আসে শুধুমাত্র ফার্স্ট এর জন্য। একইভাবে এখানে যেরকম আসছিল এম, ইজ, আর এই তিনটা আসে শুধুমাত্র প্রেজেন্টের জন্য। এম, ইজ, আর আসে শুধুমাত্র প্রেজেন্টের জন্য, আর ওয়াস, ওয়্যার আসে ফার্স্ট এর জন্য। তো আইএনজি আসে কার জন্য? আইএনজি থাকলে কি বললাম? কন্টিনিউয়াস। তাহলে যেহেতু এখানে আইএনজি ছিল এই জন্য কন্টিনিউয়াস, এম, ইজ, আর আসে প্রেজেন্টের জন্য এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে এখানে আইএনজি আসছে এই জন্য কি হয়েছে? আইএনজি আসছে এই জন্য কন্টিনিউয়াস। আর এখানে ওয়াজ অথবা ওয়্যার যে কোনো একটা যদি আসে তাহলে হবে কি ফার্স্ট। তাহলে এটা কি কোন প্রকার দাঁড়ালো? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম যদি যেখানে যে কোনো সেন্টেন্সে যেখান থেকে আসুক না কেন যদি আপনি দেখেন সাথে সাথে বলতে পারবেন যে এটা ফার্স্ট কন্টিনিউয়াস। এখন ৩ নাম্বারটার মধ্যে আসি আমরা। ৩ নাম্বার আমরা দেখতেছি কি আই হ্যাড ডান ইট। আমরা একটু আগে বলে আসছিলাম যদি ভার্বের ৩ নাম্বার ফর্ম আসে সেটা পারফেক্ট হবে। ঠিক তেমনি এখানে ডান লেখা আছে। এই যে প্রথমটার মধ্যে আবার কি ছিল? ডান। এটাও বি3 এটাও বি3। তাহলে ধরে নিলাম কি এটা পারফেক্ট। ঠিক আছে বুঝলাম। তাহলে কি যদি পারফেক্ট হয় এখন আমার বুঝতে হবে যে এটা কোন প্রকারের পারফেক্ট। তাহলে এখন আমি দেখবো যে এর আগে কি আসছে। এর আগে আসছে আমার কি হ্যাড। এই হ্যাড একমাত্র আসে কার জন্য? ফার্স্ট এর জন্য। তাহলে যদি ভার্বের বি3 আসে তাহলে ধরে নিলাম কি পারফেক্ট।
তাহলে হেড আসে, হেড কার জন্য আসে? ফার্স্ট এর জন্য। তাহলে এটা কোন প্রকারে দাঁড়ালো? ফার্স্ট পারফেক্ট টেন্স। একইভাবে আমরা এর আগেরটার মধ্যে বলছিলাম V3 থাকলে পারফেক্ট আপনি ধরে নেবেন, তাহলে কি হবে? এর আগে যদি কি থাকে, হ্যাভ থাকে, হ্যাভ বা হ্যাজ থাকে, তাহলে কি হবে? প্রেজেন্ট। কারণ হ্যাভ বা হ্যাজ আমার একমাত্র আসে কার জন্য? প্রেজেন্টের জন্য। তাহলে কি দাঁড়াইলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একইভাবে এখানে কি দাঁড়াইলো? ডান। এটা V3 এর জন্য পারফেক্ট, আর হ্যাড আসে শুধুমাত্র ফার্স্ট এর জন্য, এই জন্য ফার্স্ট পারফেক্ট টেন্স। একইভাবে যেখান থেকে যে কোনো সেন্টেন্স যদি আপনি এরকম দেখেন, তাহলে সাথে সেটা কোন টেন্স হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন 4 নাম্বার আসে আমরা। 4 নম্বরে দেখতে পাচ্ছি কি আই হ্যাড বিন ডুইং ইট। একটু আগে আমরা বলছিলাম আইএনজি থাকলে কন্টিনিউয়াস, তাহলে এটা ধরে নিলাম এটা এক প্রকারের কন্টিনিউয়াস, কিন্তু কোন প্রকারের কন্টিনিউয়াস আমি এখনো জানি না। এখন আসেন কোন প্রকারের কন্টিনিউয়াস আমরা দেখবো। তাহলে এখন দেখি এর আগে ভিন আছে, আমরা একটু আগে বলছিলাম যদি ভিন থাকে সেটা আপনি ধরে নেবেন কি, এই ভিনের জন্য জাস্ট বোঝার জন্য ধরে নেবেন কি, এই ভিন থাকলে কি ধরবেন? পারফেক্ট। আর এখানে হেড কার জন্য আসে বলছিলাম একটু আগে, হেড আসে কার জন্য? শুধুমাত্র ফার্স্ট এর জন্য। তাহলে এখানে কি আসছে? হেড, তার মানে এটা অবশ্যই কি হবে? ফার্স্ট হবে। তাহলে কি দাঁড়ালো? ফার্স্ট পারফেক্ট আইএনজি এর জন্য কি কন্টিনিউয়াস। তাহলে কি দাঁড়ালো আমার পুরো প্রকারটা? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আপনি কোনো সেন্টেন্সের মধ্যে হেড দেখেন তাহলে সেটা কি হবে? ফার্স্ট, আর আইএনজি থাকলে কন্টিনিউয়াস, আর বিনাশের জন্য পারফেক্ট। তাহলে কি দাঁড়ালো? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে এটার মধ্যে খুব এরকম হয়েছিল। তাহলে এখন আসেন 4 নাম্বারটার মধ্যে। সরি, আমাদের এখন প্রেজেন্ট ইনডিফিনিটের সকল প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের সকল প্রকার শেষ এবং ফার্স্ট টেন্সের সকল প্রকার শেষ। এখন একদম লাস্ট ফিউচার টেন্সের 4টা প্রকার আমরা জানবো। হ্যাঁ, তো এই ফিউচার টেন্সের মধ্যে প্রথম উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি, প্রথম এক্সাম্পল লেখা আছে কি আই উইল ডু ইট। তাহলে দেখেন ফিউচার চেনার একটাই চিহ্ন, সেটা হচ্ছে কি আপনি যদি বুঝতে পারেন যে কোন সেন্টেন্সের মধ্যে যদি দেখেন যে উইল আসছে, উইল অথবা শেল, এই যে এখানে লেখা আছে পাশে শেল অথবা উইল, যদি কোন সেন্টেন্সের মধ্যে দেখেন সেটা চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন কি সেটা ফিউচার। এখন কথা হচ্ছে সেটা কোন প্রকারের ফিউচার সেটা আমরা পরে জানবো। তাহলে আপনি প্রথমে ধরে নেবেন কি কোন সেন্টেন্সের মধ্যে যদি শেল বা উইল থাকে সেটা আমার ফিউচার। এখন আমরা দেখবো যে সেটা কোন প্রকারের ফিউচার। যদি দেখেন যে শেল বা উইলের পরে কি আছে আমার ভার্বের বেস ফর্ম, অর্থাৎ V1 আছে, কি আছে? V1। এই যে V1 যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, এর আগে যদি উইল থাকে, সেটা বুঝে নেবেন কি উইল আসছে এই জন্য কি হবে? ফিউচার। আর V1 আসছে এই জন্য কি হবে? ইনডিফিনিট। আমরা একটু আগে বলছিলাম যদি ডু V1 থাকে সেটা ইনডিফিনিট বলছিলাম, তাহলে এখানে কি হবে? ফিউচার। উইল আসছে এই জন্য ফিউচার, V1 আসছে এই জন্য ইনডিফিনিট, তাহলে কি দাঁড়ালো? ফিউচার ইনডিফিনিট। একই রকম আমরা এখানে বলছিলাম V1 থাকলে ইনডিফিনিট, যেহেতু V1 এর আগে কোনো ওয়ার্ড নাই, ডাইরেক্ট সাবজেক্ট, এই জন্য এটা কি হয়েছিল? প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু এখানে শ্যাল বা উইল যেকোনো একটা থাকবে, যদি থাকে সেটা এই জন্য ফিউচার, V1 আছে এই জন্য ইনডিফিনিট, তাহলে এখন কি দাঁড়ালো? ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এখন আসি আমরা 2 নম্বর এক্সাম্পলে। এখানে কি লেখা আছে? আই উইল বি ডুইং ইট। তাহলে আমরা প্রত্যেকবারে বলে আসছিলাম কি আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, যেখানে থাকুক না কেন। যদি সেটা মঙ্গল গ্রহ থেকে একটা ওয়ার্ড যদি সেন্টেন্স যদি আপনাকে এনে দেয়, সেখানে যদি আইএনজি দেখেন 100% ধরে নেবেন সেটা কি কন্টিনিউয়াস। এখন আসেন, তাহলে আইএনজি আছে এই জন্য আমি কি ধরে নিলাম? কন্টিনিউয়াস। এখন চিন্তা করতে হবে যে এটা আমার কোন প্রকারের কন্টিনিউয়াস। এখন আসেন, এর আগে কি আছে আমাকে দেখতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সে একইভাবে যদি আইএনজি থাকে কন্টিনিউয়াস, এর আগের অংশ দেখে শনাক্ত করবো যে আমরা কি সেটা কোন প্রকারের কন্টিনিউয়াস। তাহলে এখন আসেন দেখবো যে আমরা এটা কোন প্রকারের কন্টিনিউয়াস। একটু আগে আমরা বললাম যদি শ্যাল বা উইল থাকে সেটা কি হবে? ফিউচার। তাহলে এখন আমরা দেখতেছি এখানে এর আগে কি আছে? ফিউচার। তাহলে আর কিছু দেখার প্রয়োজন আছে? তাহলে এখন কি হলো? ফিউচার, এখানে কি আছে? আইএনজি। তাহলে কি দাঁড়ালো? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে উইল বি আছে এখানে, এরপর আইএনজি, এই জন্য এটা কি হয়ে যাবে? ফিউচার কন্টিনিউয়াস। এখানে উইল বি না থাকে আমার কি থাকতে পারে? শ্যাল বিও থাকতে পারে, কারণ আমরা একটু আগে কি বলছিলাম, এই যে শ্যাল অথবা উইল যে কোনো একটা থাকবে। যেহেতু এখানে শ্যাল অথবা উইল আছে, যে কোনো একটা উইল আছে এখানে, এই জন্য এটা হবে ফিউচার। আইএনজি আছে এই জন্য কন্টিনিউয়াস। তাহলে আমার প্রকারটা কি দাঁড়ালো? ফিউচার কন্টিনিউয়াস। এখন আসি 3 নাম্বার এক্সাম্পল। 3 নাম্বার এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি, এখানে লেখা আছে কি আই উইল হ্যাভ ডান ইট। তো আমরা একটু আগে বলে আসছিলাম যদি ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে তাহলে সেটা 100% আমার কি হবে? পারফেক্ট। যেহেতু এখানে V3 আছে তাহলে আমি ধরে নিলাম কি এটা পারফেক্ট। এখন আমি চিন্তা করবো যে সেটা কোন প্রকারের পারফেক্ট। তাহলে এখন আসি, এটা দেখার জন্য আমার এর আগের অংশ দেখতে হবে। তো এর আগের অংশ দিয়ে আমি লক্ষ্য করি, তাহলে এখানে কি আছে? উইল হ্যাভ। তো একটু আগে আমরা বললাম যদি শ্যাল বা উইল থাকে তাহলে সেটা কোন টেন্স হবে? ফিউচার, আর কোনো কথা নেই। তাহলে এখানে যেহেতু উইল আসছে তাহলে আমার কি হবে? ফিউচার। তাহলে এখন আমি জানতে পারলাম ফিউচার, এখানে যেহেতু V3 আছে এর জন্য পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে এখন কি দাঁড়াইলো? ফিউচার পারফেক্ট টেন্স। উইল হ্যাভ, এক কথায় উইল হ্যাভ অথবা কি থাকবে? শ্যাল হ্যাভ, যে কোনো একটা থাকবে, তাহলে আমার কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখন আসি আমার 4 নম্বর উদাহরণের মধ্যে। 4 নম্বর উদাহরণের মধ্যে কি লেখা আছে? আই উইল হ্যাভ বিন ডুইং ইট। তাহলে এখন আমি চিন্তা করবো এখানে কোন প্রকারের চিহ্ন আমি যেগুলো শিখলাম এখান থেকে কোন একটা আসছে কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে কি আইএনজি আছে। তো প্রত্যেকটা প্রকারের মধ্যে আমরা বলে আসলাম আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, আপনার আর কোনো কথা নেই। তো আমি ধরে নিলাম যে এটা কন্টিনিউয়াস। এখন আমি জানবো যে সেটা কোন প্রকারের কন্টিনিউয়াস। একটু আগে আমরা বললাম
উইল অথবা শ্যাল থাকলে ফিউচার, যেহেতু এখানে উইল আছে এবং এখানে আইএনজি আছে, আইএনজি আছে এর জন্য কন্টিনিউয়াস, উইল আছে এর জন্য কি হবে ফিউচার, তাহলে কি দাঁড়ালো ফিউচার কন্টিনিউয়াস। কিন্তু মাঝখানে আমার কি আছে ভিন আছে, যদি আমরা বলছিলাম যদি ভিন থাকে তাহলে কি হবে 4 নম্বর প্রকারের জন্য পারফেক্ট। তাহলে এখন কি দাঁড়াইলো উইল আসছে এই জন্য কি হবে ফিউচার, উইল হ্যাভ আসছে এই জন্য ফিউচার, আর বিন আসছে এই জন্য কি হবে পারফেক্ট, আইএনজি আসছে এই জন্য কন্টিনিউয়াস, তাহলে কি দাঁড়ালো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এর মধ্য দিয়ে আমাদের 12 প্রকারের টেন্সের প্রত্যেকটা প্রকার উদাহরণ সহ জানা শেষ হয়ে গেল। যদি আমি সকল প্রকারের 12টা প্রকার যদি একবার 2 বা 3 মিনিটের মধ্যে রিভিশন করি তাহলে কিরকম হবে, তাহলে দেখেন জাস্ট রিভিশন দিয়ে দিচ্ছি আমরা একবার পুরা 12টা প্রকার। তাহলে এখন আসি, টেন্স হচ্ছে প্রধানত কয় প্রকার, 3 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং কি ফিউচার টেন্স। তাহলে যদি আমরা দেখি প্রত্যেকটা প্রকারকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, 4 প্রকার করে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ফার্স্ট টেন্সকেও 4 ভাগে, ফিউচার টেন্সকেও 4 ভাগে। প্রথমত আমার জানতে হবে কি প্রত্যেকটা প্রকারের মুখস্থ আমার পারতে হবে। এরপর জানতে হবে কি শুধু 2টা শর্ত আমার এটা বোঝার জন্য, 1 নম্বর হচ্ছে আমার প্রত্যেকটা প্রকার মুখস্থ জানা লাগবে, 2 নম্বরটা হচ্ছে আমার ভার্ব সম্পর্কে একটু জ্ঞান থাকা লাগবে। তো আমি জানলাম যে কি প্রত্যেকটা প্রকার আমি আগে করবো মুখস্থ করে নেবো। এরপর আমি এক্সাম্পলে যাই, দেখতেছি এখানে প্রথম উদাহরণ আমার কি লেখা আছে আই ডু ইট। তো আমরা বলছিলাম কি যদি ভার্বের বি ওয়ান থাকে, বি ওয়ান থাকলে আমার কি ধরে নিতে হবে সেটা বি ওয়ান আসে শুধুমাত্র কার জন্য প্রেজেন্টের জন্য, এই জন্য প্রেজেন্ট। যদি বি ওয়ান আসে এবং সাবজেক্টের পরে মাঝখানে আর কোনো শব্দ না থাকে তাহলে আমার এটা কোন টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আমরা 2 নম্বর উদাহরণ যদি লক্ষ্য করি লেখা আছে কি আই এম ডুইং ইট। তো আমরা বলছিলাম আইএনজি থাকলে কন্টিনিউয়াস, এর আগে কি আছে আমার দেখতে হবে, যদি কন্টিনিউয়াস আইএনজি থাকলে কন্টিনিউয়াস, এর আগে যদি কি আছে এম ইজ আর যে কোনো একটা আসে তাহলে কি হবে প্রেজেন্ট, কারণ এম ইজ আর আসে আমার শুধুমাত্র কার জন্য প্রেজেন্টের জন্য। তাহলে আমার কি দাঁড়াইলো আইএনজি থাকলে কন্টিনিউয়াস, এম এই তিনটার যে কোনো একটা আসছে এম এই জন্য হবে প্রেজেন্ট, তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা 3 নম্বর উদাহরণ যদি লক্ষ্য করি তাহলে এখানে আছে কি আই হ্যাভ ডান ইট। তাহলে এখানে কি আছে ভি থ্রি আছে, ডান আছে, ডু ডিড ডান 3 নম্বর ফর্ম। আমরা বলছিলাম কি যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্বের ভি থ্রি অর্থাৎ 3 নম্বর ফর্ম থাকে তাহলে আমার কি হবে সেটা পারফেক্ট, এর জন্য আমার এটা পারফেক্ট। এখন দেখতে পাচ্ছি সেটা কোন প্রকারের পারফেক্ট, তো এখন আমরা আগে লেখা আছে কি হ্যাভ, হ্যাভ বা হ্যাজ আছে শুধুমাত্র কার জন্য প্রেজেন্টের জন্য, হ্যাভ বা হ্যাজ আসছে এই জন্য কোন প্রকারের টেন্স হবে প্রেজেন্ট, আর বি থ্রির জন্য পারফেক্ট, তাহলে কি দাঁড়াইলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আসে 4 নম্বরের মধ্যে কি লেখা আছে আই হ্যাভ বিন ডুইং ইট। আমরা একটু আগে বলে আসলাম আইএনজি থাকলে কন্টিনিউয়াস, তাহলে এর আগে কি আছে হ্যাভ বিন, বিন থাকলে পারফেক্ট বলছিলাম 4 নম্বরের জন্য। তাহলে এখন কি হলো আই হ্যাভ বিন ডুইং ইট। তাহলে হ্যাভ আসে কার জন্য, হ্যাভ এবং হ্যাজ প্রেজেন্টের জন্য, হ্যাভ আসছে এই জন্য প্রেজেন্ট, বিন আসছে এই জন্য পারফেক্ট, আইএনজির জন্য কন্টিনিউয়াস, তাহলে কি দাঁড়ালো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা যদি লক্ষ্য করি এই প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস এর প্রকারের মধ্যে প্রথমটার উদাহরণ হচ্ছে কি আমার আই ডিড ইট। একটু আগে আমরা বলছিলাম সাবজেক্টের পরপর যদি ভার্ব আসে আর ভার্বটা যদি বি ওয়ান হয় সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। একইভাবে সাবজেক্টের পরপর যদি ভার্ব চলে আসে এবং ভার্বটা যদি আমার কি হয় বি টু হয় তাহলে আমার টেন্সের প্রকার হবে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন আসি 2 নম্বর উদাহরণ আই ওয়াজ ডুইং ইট। এখানে কি লেখা আছে আইএনজি, আইএনজি থাকলে কন্টিনিউয়াস, এবং যদি আইএনজির আগে ওয়াজ এবং ওয়ার এই দুইটার যে কোনো একটা আসে তাহলে সেটা কোন প্রকারের হবে ফার্স্ট কন্টিনিউয়াস, কারণ আমার ওয়াজ এবং ওয়ার আসে শুধুমাত্র কার জন্য ফার্স্টের জন্য। একইভাবে 3 নম্বর উদাহরণ যদি আমরা লক্ষ্য করি আই হ্যাড ডান ইট। এখানে লেখা আছে কি ডান, ডান কোন প্রকার ভার্বে কোন ফর্ম 3 নম্বর ফর্ম। আমরা বলছিলাম কি 3 নম্বর ফর্ম থাকলে কি ভি থ্রি, যেহেতু এখানে 3 নম্বর ফর্ম আসছে এই জন্য কোন প্রকারের হবে পারফেক্ট। এখন আসি এর আগে কি আসছে হ্যাড, হ্যাড এই একটা মাত্র শব্দ যেটা শুধুমাত্র কার জন্য আসে ফার্স্টের জন্য, শুধুমাত্র ফার্স্টের জন্য আসে হচ্ছে হ্যাড, যেহেতু এখানে ফার্স্ট আসছে তাহলে আমি ধরে নেব কি সেটা ফার্স্ট, হ্যাড আসছে এই জন্য ফার্স্ট, আর ভি থ্রি আসছে এই জন্য কি বললাম পারফেক্ট। তাহলে কি দাঁড়াইলো হ্যাড প্লাস ভি থ্রি যদি আপনি কোন সেন্টেন্সের মধ্যে দেখেন তাহলে সেটা হবে কোন প্রকারের টেন্স ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন আসে 4 নম্বরের মধ্যে আই হ্যাড বিন ডুইং ইট। তো আমরা বলছিলাম কি আইএনজি থাকলে কন্টিনিউয়াস, এর আগে আছে কি বিন থাকলে পারফেক্ট, হ্যাড আসে কার জন্য ফার্স্টের জন্য, তাহলে কোন প্রকার দাঁড়ালো আই হ্যাড বিন ডুইং ইট। হ্যাড থাকলে ফার্স্ট, বিন থাকলে পারফেক্ট, আইএনজি থাকলে কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আসি ফিউচারের প্রকারের মধ্যে 4 নম্বর আমার এই লাস্টের 4টা হচ্ছে কি ফিউচারের উদাহরণ। এখন আসি 1 নম্বর উদাহরণ আমার লেখা আছে কি আই উইল ডু ইট। আমরা বলছিলাম কি যদি কোনো সেন্টেন্সের মধ্যে উইল অথবা শ্যাল থাকে, এর পাশে লেখা আছে উইল অথবা শ্যাল, এই দুইটার যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে আপনি দেখেন সেটা যেরকম সেন্টেন্স হোক না কেন সেটা কোন প্রকার উদাহরণ হবে সেটা হবে ফিউচার। এখন আমরা দেখবো যে ফিউচার টেন্স আবার 4 প্রকার, সেটা কোন প্রকারের ফিউচার হতে পারে সেটা আমি পরে দেখবো। তাহলে এখন দেখবো কোন প্রকারের উইল আসছে এই জন্য ফিউচার ধরে নিলাম। এরপরে চলে আসছে আমার কি ভি ওয়ান। আমরা একটু আগে বলেছিলাম একদম ফার্স্টে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভি ওয়ান থাকে সেটা হবে কি ইনডিফিনিট,
যেহেতু এখানে বি ওয়ান আছে এজন্য ইনডিফিনিট, উইল আছে এজন্য কি হবে ফিউচার, তাহলে কি দাঁড়ালো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা 2 নম্বর উদাহরণ যদি লক্ষ্য করি, আই উইল বি ডুইং ইট। এখানে আমরা দেখতেছি আইএনজি আছে, আইএনজি থাকলে কন্টিনিউয়াস, এর আগে কি আছে উইল, উইল থাকলে আমরা কি বলছিলাম উইল অথবা উইল বি কন্টিনিউয়াস এর জন্য। যদি উইল থাকলে কি হবে ফিউচার, তাহলে কি দাঁড়ালো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর উদাহরণ যদি লক্ষ্য করি, আই উইল হ্যাভ ডান ইট। আমরা বারবার বলেছিলাম কি বি থ্রি থাকলে কি পারফেক্ট, তাহলে এটা কি দাঁড়ালো পারফেক্ট। উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ যে কোনো একটা থাকলে কি ফিউচার, তাহলে কি হলো ফিউচার পারফেক্ট টেন্স। এখন 4 নম্বর উদাহরণ যদি লক্ষ্য করি, আই উইল হ্যাভ বিন ডুইং ইট। তাহলে এখানে কি আছে উইল আসছে, উইল বা শ্যাল থাকলে কি আমরা বললাম ফিউচার, আইএনজি থাকলে কন্টিনিউয়াস, বিন থাকলে পারফেক্ট, তাহলে কি হলো আই উইল হ্যাভ বিন ডুইং ইট। তাহলে এটা কোন টেন্স হলো উইল হ্যাভ আছে এর জন্য কি হবে ফিউচার, আর বিন আছে পারফেক্ট, আইএনজি আছে কি কন্টিনিউয়াস, তাহলে কি দাঁড়ালো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখন আমরা বুঝতে পারলাম এই উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা টেন্সের 12টা প্রকার, 12টা প্রকার প্রত্যেকটা প্রকার আলাদা আলাদা আমরা কি করলাম জানতে পারলাম। এখন যদি আপনি পুরো ক্লাসটা একদম প্রপারলি যদি বুঝে করতে পারেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারবো এই ক্লাসের মাধ্যমে আপনার সামনে কোন টেন্স নিয়ে কোনো প্রকারের সমস্যা আর থাকবে না, যেখান থেকে শব্দ আসুক না কেন। যদি আপনি ক্লাসটা প্রপারলি বুঝতে পারেন, যে এরকম টেন্স পরীক্ষার মধ্যে যে এরকম পেসেজ আসুক না কেন, আমাকে পরীক্ষায় লাগে কি, আমার কোনোদিন পরীক্ষায় বলে না যে স্ট্রাকচার লিখো, আমার স্ট্রাকচার কখনো আসে না। আমার পরীক্ষায় একটা জিনিস বোঝা লাগে, সেটা হচ্ছে কি প্যাসেজ দেখার সাথে সাথে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যে কোনো একটা যখন আমি সেন্টেন্স করব অথবা ন্যারেশন করব, অর্থাৎ যে কোনো টপিক যখন আমি করতে যাব, আমার চেনা লাগে যে কি আমার একটা সেন্টেন্স দিছে, সেটা আমার কোন প্রকারের টেন্সের মধ্যে পড়ছে সেটা জানা লাগে, কারণ টেন্স অনুসারে আমাকে কি করতে হয় পরিবর্তন করতে হয়। যদি আপনি এভাবে বুঝতে পারেন যে উদাহরণের মাধ্যমে যদি শিখে নিতে পারেন, তাহলে আপনি যেই রকম সেন্টেন্স আপনার আসুক না কোনো পরীক্ষায়, সাথে সাথে আপনি বলে দিতে পারবেন সেটা কোন প্রকারের টেন্স। আর যদি আপনি প্রকারটা যদি ধরতে পারেন, তাহলে সাথে সাথে আপনি আনসার করতে পারবেন, সেটা পরিবর্তন করে আপনি উত্তরটা লিখতে পারবেন। এর জন্য আমাদের স্ট্রাকচার মুখস্থ না করে আমাদের দরকার হচ্ছে কি জিনিসগুলা বুঝা, আইডেন্টিফিকেশন করা, মানে সেন্টেন্স দেখে সাথে সাথে বলতে পারে সেটা কোন প্রকারের টেন্স। এই জন্য আমরা আজকে উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা প্রকার একদম জেনে নিলাম, যেন আমি সেন্টেন্সটা দেখার সাথে সাথে কি করতে পারি টেন্সটা বুঝে নিতে পারি সেটা কোন প্রকারের মধ্যে পড়ছে। যদি আপনি আশা করি যদি আপনি শেষ পর্যন্ত একদম বুঝে বুঝে ক্লাসটা করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনার টেন্স নিয়ে কোনো প্রকারের সমস্যা থাকবে না। ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে সামনে অন্য একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কি করবেন, নিজে ক্লাসটা করবেন এবং অন্য ভাই যাদের টেন্স নিয়ে সমস্যা আছে তাদেরকে করা শেয়ার করার মাধ্যমে তাদেরকে করার সুযোগ করে দিবেন। এবং সামনে আপনাদের কোন টপিকে কোন বিষয়ে বুঝতে সমস্যা এবং কোন টপিকের উপর ক্লাস নেওয়া দরকার সেই বিষয়ে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আমি সেই বিষয়ের উপর ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।